পন্থা ছিল, আপনি পত্রিকা দেখলেও দেখবেন, সবকিছুর ক্ষেত্রেই দেখবেন, যেটার ক্ষেত্রে তো তিনি কখনো এটা অস্বীকার করেনও নাই যে তিনি যে পাকিস্তান পন্থার লোক ছিলেন। এটা তার পার্সোনাল ওপিনিয়ন, এবং জামাত ইসলাম ব্যাপারে ক্লিয়ার করেছে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেউ না ছিলেন না। এই কারণে তার ব্যক্তিগত মতামতের ব্যাপারে আমার কোনো বক্তব্য দেওয়াটা শোভনীয় নয়। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। ওই সময় ঘটনাটা একটু আমি যদি জেদ ধরি, আমি যতটুকু দেখতে পেয়েছি অনলাইনে বা শুনতে পেয়েছি, এখানে উপস্থিত যারা ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম না, সেখানে আজান হচ্ছিল সম্ভবত, ওইখানে যারা হুজুর যারা ছিল কয়েকজন এটার ব্যাপারে বলেছে যে এটা একটা এখন থামাতে হবে, অথবা আরো কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা ভিডিও ফুটেজ রয়েছে, সেখান থেকে তদন্ত করতে হবে। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, যেহেতু বাংলাদেশ এটা তার সংবিধানে জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে ইনক্লুড করা হয়েছে, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে ওন করি। সুতরাং জাতীয় সঙ্গীত যতদিন তার সংবিধানে রয়েছে, এ ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা আমাদের জন্য শোভনীয় নয়, এটা প্রয়োজনও আমরা মনে করি না ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। দ্বিতীয়ত হচ্ছে, জাতীয় সঙ্গীতটা নিয়ে যেহেতু দীর্ঘদিনের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন মতের কথাগুলো রয়েছে, 1905 সালের প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে। এই জাতীয় সঙ্গীতের বিতর্গত মানে এর সুর ধার করা বা নানান ধরনের কথা এখানে রয়েছে। সেই বিষয়গুলোতে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি প্রয়োজন মনে করে এই রাষ্ট্র, তাহলে রাষ্ট্রের এটা দায়িত্ব যে জনসাধারণের সেন্টিমেন্ট যাচাই বাছাই করে এই জাতীয় সঙ্গীত, যেহেতু সবাইকে ওন করতে হবে, একটা জাতীয় সঙ্গীত একটা ইউনিটি তৈরি করে। কার কার কথা জানা আছে ইসলামী ছাত্র শিবির বাদে যারা জাতীয় সঙ্গীত ওন করতেছেন এই সময়, হিসাবে, মানে দল হিসাবে? ইসলামী ছাত্র শিবির ওন করছে না এটা তো আমি বলি নাই। ইসলামী ছাত্র শিবির যেহেতু এটা সংবিধানে রয়েছে, অবশ্যই আমরা ওন করবো। বাংলাদেশের সংবিধান ওন করছি, সার্বভৌমত্বকে ওন করছি। আমি ফেসবুকে দেখতে পাচ্ছি বা বিভিন্ন লেখালেখি অনেক আগে থেকেই চলছে জাতীয় সঙ্গীত সংক্রান্ত বিষয়। সুতরাং জাতীয় সঙ্গীতের ব্যাপারগুলো নিয়ে যারা, আমার মনে হয় যে এই ব্যাপারটা জনাব সাদ্দাম আপনার বক্তব্য পরিষ্কার। আপনি মনে করেন যদি জাতীয় সঙ্গীত নিয়ে কারো কোনো আপত্তি থাকে, সেই আপত্তি যদি জনগণের আপত্তি হয়, সেটা যাচাই বাছাই করে এটা পরিবর্তন করাই যেতে পারে, বা এটা পরিবর্তন করলেও কোনো অসুবিধা নাই, সেটা আমি পরিষ্কার। আমি একটু জনাব মাহফুজের বক্তব্যে একটু ফিরে আসবো, তার আগে আমি একটু জনাব রনির সাহায্য চাই। জনাব রনির কাছে আমি যেতেও চাই, কিন্তু আমি শুধু এইটা একটু একটা নোকতা একটু দিয়ে রাখি। এই গোলাম আজমের বাংলায় এই স্লোগানটা শাহবাগে কারা দিল? আপনারা দিয়েছেন জনাব সাদ্দাম? যেটাতে এনসিপি বলছে যে যারা এই স্লোগান দিয়েছে তাদের দায় দায়িত্বই সংশ্লিষ্ট পক্ষটিকে বহন করতে হবে। এই স্লোগানটা কারা দিল, মানে আপনারা দিয়েছেন? প্রথমত হচ্ছে, কোন ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেয়া ইসলামী ছাত্র শিবির তার কোন প্রোগ্রামে কোন মিছিলে দিয়েছে এরকম কোন প্রমাণ আপনি দেখতে পারবেন না। আমরা কোনো ব্যক্তির পূজায় বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে, এই বাংলা অধ্যাপক গোলাম আজমের কি শেখ মুজিবের কি জিয়াউর রহমানের, আমরা মনে করি এই বাংলাটা হচ্ছে বাংলার আপামর সাধারণ মানুষের, যারা এখানে জন্মগ্রহণ করেছে, দেশের পক্ষে কাজ করছে, দেশের সার্বভৌমত্বকে যারা ওন করে, তারাই হচ্ছে এই বাংলার মানুষগুলো। সুতরাং কোন স্পেসিফিক মানুষের বাংলা বা স্পেসিফিক ভাবে এই স্লোগান গুলোতে আমরা ধারণ করি না, বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে, জামাত ইসলামীর ওইখানে ওইখানে তো আপামর ছাত্র জনতা, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। যেহেতু গোলাম আজম তিনি এই দেশের স্বীকৃত নাগরিক, রাষ্ট্র কর্তৃক তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক, সুতরাং তিনি জামাত ইসলামীর আমির ছিলেন। জামাত ইসলামীর যারা ওইখানে উপস্থিত ছিলেন তাদের কেউ আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিতে পারে। জামাতের কোন আপনি বলছেন যে ব্যক্তির নাম ধরে কোন স্লোগান জামায়াত শিবির এরা দেয় না, আবার বলছেন আবেগের বশবর্তী হয়ে দিতে পারে। এটা কে দিয়েছে, মানে আপনার কি জানা আছে? না, আমার জানা নেই। আপনারা পার্টির মধ্যে এটা নিয়ে কথা বলেছেন যে এরকম একটা স্লোগান কে দিল, ওই মুহূর্তে এই স্লোগানটা দেওয়ারই বা দরকার কি ছিল? আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে দেয়া হয়নি, এবং আমি সেখানে পার্সোনালি উপস্থিত ছিলাম না। যতটুকু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কে দিয়েছে এই ব্যাপারে কোনো তথ্য আমরা পাইনি। ওকে, আমি আপনাকে প্রশ্নটা করে রাখি, জনাব মাহফুজকে সাইবার জগতে যে আক্রমণের মুখোমুখি হতে হচ্ছে, যে আক্রমণের সম্মুখীন হতে হচ্ছে, এবং মুখে আনা যায় না এরকম গালাগালি যেগুলি করা হচ্ছে, সেগুলির ব্যাপারে আপনার কোনো ধারণা আছে যে এগুলি আসলে কারা করছেন? সেই ব্যাপারে প্রশ্নটার উত্তরটা পরে আপনি নিশ্চয়ই দিবেন। আমরা একটু জনাব রনি আপনার কাছে একটু যেতে চাই, যে রনি, আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনি নিশ্চয়ই জনাব মাহফুজের স্ট্যাটাস এবার শুধু না, জনাব মাহফুজ শুরু থেকেই যে অবস্থানটিতে আছেন, আমার কাছে মোরলেস মাহফুজকে একই স্ট্যাটাসের মনে হয়, যে উনি 71 সালে জামায়াতের ভূমিকা নিয়ে একটি স্পষ্ট অবস্থান চান, এবং তিনি মনে করেন যে তাদেরকে এটা ক্ষমা চাইতে হবে। এবং এই ক্ষমা চাওয়ার প্রসঙ্গটা তিনি যখন তুললেন, তখন আমরা তাকে সাইবার স্পেসে অসম্ভব
প্রতিকূলতার সম্মুখীন হতে দেখলাম, এমনকি তিনি তার নিজ দল এনসিপির মধ্যেও আসলে এর মধ্যে থেকে আমি যতটুকু বুঝি যে তিনি অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছেন। এই জায়গাটার ক্ষেত্রে জনাব মাহফুজ কি এনসিপি থেকে আলাদা, নাকি এনসিপির একটা বড় অংশ মাহফুজ সাহেবের কথার সমর্থন করেন? এবং জামায়াতে ইসলামী কেন এইটাতে, আমি যদি বলি জামায়াতে ইসলামীর সমর্থকরা কেন এটাতে এত ব্যাপক প্রতিক্রিয়া দেখালো, এমনকি আপনি গরু টরু জব করা টরার কথাও নিশ্চয়ই জানেন। রনি, আপনার হিসাবটা একটু আমরা শুনতে চাই। ধন্যবাদ যে যেখান থেকে আমাদের শুনছেন, সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা। দেখেন, প্রথম কথা হলো যে এখানে মাহফুজ যে রাজনীতিটার কথা বলছেন সেটার ক্ষেত্রে জামাত যে রিয়াকশনটা দিচ্ছে এটা নতুন কিছু না, এটাতে অবাক হওয়ারও কিছু নাই। আর মাহফুজের যে পলিটিক্যাল স্ট্যান্ডটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুব জরুরি। এটা মাহফুজের ব্যাপারে আমার অনেক ক্রিটিক আছে, তার অনেক বিষয়ের সাথে আমার দ্বিমত আছে, কিন্তু এখানে বাংলাদেশে একটা মধ্যপন্থার রাজনীতি আপনার লাগবে। এখন মধ্যপন্থার রাজনীতি বিকাশের জন্য যেই ধরনের পজিশন দরকার, আপনি দেখেন ভারতের কারণে এখানে ভারত সমস্ত সময় সবসময় হাসিনাকে একমাত্র তাদের প্রতিনিধি বা হাসিনা নির্ভর যে একটা নীতি, তার কারণে এখানে ভোটাধিকার বঞ্চিত ছিল এবং এখানে গণতন্ত্র ব্যাহত হয়েছে, এবং অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে হাসিনা এবং ভারত উভয়ের ব্যাপারে একটা ধরনের রায় হয়েছে। তো রায় হয়েছে এর মানে এই না যে আপনি এখন পাকিস্তান পন্থার রাজনীতি করবেন, এটা তো হইতেই পারে না, কোনোভাবেই হইতে পারে না এটা। এবং আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে ইন দ্য রং সাইড অফ হিস্ট্রি। আপনি যখন ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থেকে রাজনীতিরা ফ্রেম করতে চান, তখন আপনাকে বারবার করতে হয় কি, আপনি প্রো স্টেট এন্টি ন্যাশনাল পলিটিক্স করেন। যেমন ধরেন, এই অভ্যুত্থানের পরে সর্বপ্রথম সেনাপ্রধান কথা বললো কার সাথে? জামাতের আমিরকে ডাক দিল, এবং অভ্যুত্থানের পরে এমন একটা ভাইব তৈরি হলো যে জামাত দেশ চালাচ্ছে, সমস্ত জায়গায় জামাতের লোক প্রায়োরিটি পাচ্ছে। এটা সত্য মিথ্যা যাই হোক, এমন একটা ভাইব দেখলাম যে জামাতময় একটা বাংলাদেশ। জামাত হঠাৎ করে এত বড় সংগঠন হয়ে গেল যে চারদিকে জামাত, এবং আপনার আওয়ামী লীগের প্রচুর লোক জামাতে ভেরার জন্য ধরেন লাইন দিল। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে আপনার বাংলাদেশে যে ধরনের রাজনীতিটা বিকশিত হওয়া দরকার সেটা হারাই যাচ্ছিল। আপনার এখানে রিয়েকশনারি পলিটিক্স করার তো কোনো সুযোগ নাই। এখানে ক্যাডার ভিত্তিক রাজনীতি, এখানে চেতনা ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে। তো অভ্যুত্থানের স্পিরিটের সাথে যদি ভারতপন্থী রাজনীতি না যায়, তাহলে পাকিস্তানপন্থী রাজনীতি যায় কিভাবে? সেটা তো যাইতে পারে না। তাহলে অভ্যুত্থানের পরে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে আপনার এখানে একটা বাংলাদেশ পন্থা নির্মাণ করতে হবে, স্পিরিট অফ দ্য নেশন আপনার কি বলে যে আবিষ্কার করতে হবে, পুনরাবিষ্কার করতে হবে। সেটা আবিষ্কার করার জন্য যেই ধরনের বয়ান ন্যারেশন তৈরি করা দরকার, সেটা অবশ্যই বাংলাদেশ পন্থা হইতে হবে। এখন বাংলাদেশ পন্থার একমাত্র এজেন্ট ধরেন বিএনপি, এটা তো হইতে পারে না। বিএনপি কে আপনি বাংলাদেশ পন্থার সমস্ত দায় দায়িত্ব দিয়ে দিবেন, আর কেউ এখানে কাজ করতে পারবে না, বা আর কেউ এটার আলোকে রাজনীতি করবেন, এমন তো না। আমি যেটা যতদূর মানে বুঝি, জনাব মাহফুজ আলম যেটা চেষ্টা করেছেন সেটা হলো যে এখানে উনার অন্যান্য আগে পরের উনার যে পলিটিক্যাল ডিসকোর্স, সেগুলো যদি আপনি খেয়াল করেন দেখবেন যে বরাবরই সে একটা বাংলাদেশ পন্থার বিকাশের কথা বলে। এখন বাংলাদেশ পন্থার বিকাশের জন্য আপনাকে এই ধরনের রিয়েকশনারি পলিটিক্স বাদ দিতে পারতে হবে। ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী, কোনো পন্থী না। জনাব রনি, একটু বোঝার জন্য আপনাকে আমরা একটু অর্ধেক দেখতে পাচ্ছি, আপনি যদি আপনার ডানে একটু সরে আসেন তাহলে এটা ঠিক আছে। আপনি আমাকে একটু বলেন তো, মানে যে মধ্যপন্থার রাজনীতির কথা আপনি বলছিলেন, যে বাংলাদেশপন্থী রাজনীতি, আপনি কি মনে করেন জামায়াতে ইসলামী এই রাজনীতির পক্ষে অন্তরায়? কারণ বাংলাদেশ পন্থা তো জামায়াতও নিতে পারে, জামায়াতের অসুবিধা কি বাংলাদেশ পন্থা নিতে? মানে ৭১ সালে অবস্থা যাই হোক না কেন, কিন্তু মাহফুজকে আক্রমণ, মানে অন্যর দিক দিয়ে না, মাহফুজের এই আক্রমণ শুধু এটা আজকে এইবার না, কিন্তু মাহফুজ যখনই এই জাতীয় কথা বলতে গেছেন তাকে কিন্তু সজ্ঞানে বা অজ্ঞানে এই আক্রমণের শিকার তাকে হতেই হয়েছে। এইটার কারণটা কি আসলে? জামায়াতের কি প্রবলেম একটা মধ্যপন্থা বা একটা বাংলাদেশ পন্থা নিলে? মধ্যপন্থা বাংলাদেশ পন্থা জামাত তো নিতে পারতেছে না। প্রবলেম তো আছেই। প্রবলেম নিতে পারতেছে না কেন? নিতে পারতেছে না হলো যে তার যে পলিটিক্যাল ন্যারেশন, সেই ন্যারেশনের মধ্যে সে তো ইসলামী পলিটিক্স করে। ইসলামী পলিটিক্স মানে ইসলামের সে যে বয়ানটা নির্মাণ করছে, সেই বয়ানের সাথে তো বাংলাদেশ পন্থা যায় না। তাকে তো ওই রাজনীতি করতে, আবার সে বাংলাদেশ পন্থার বিরোধী এটাও সে বলতে পারবে না। তো ফলে তাকে তো হোলসেল ওই জায়গায় আপনার ধরেন এটা মধ্যপন্থী রাজনীতি সে করতে পারে না। সেটা তার দিক থেকে ঠিকই আছে, কিন্তু সে যেটা করে তার পলিটিক্যাল প্রবলেম যেটা, যে কারণে জামাত মনে হয় যে যখন 10 কদম আগায়
আবার সকালে 10 কদম আগায়, বিকালে 20 কদম পিছায় যায়, এটা মনে হয়। অভ্যুত্থানের পরে এটা ভালোভাবে দেখা যাচ্ছে। কারণ হলো সে সবসময় একটা প্রো ইস্টাবলিশমেন্ট রাজনীতি করে। যেমন ধরেন দেখেন, এই যে সমন্বয়কদের মধ্যে দেখবেন যে অনেককে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল, ছাত্রলীগের সাথে যুক্ত ছিল এবং পরে তারা সমন্বয়ক, এর পরে এখন ছাত্র শিবির আকারে হাজির হচ্ছে। হ্যাঁ, এবং প্রশাসনে আপনি দেখেন প্রচুর লোক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে ছিল, এখন তারা বিএনপি জামাত হিসেবে হাজির হচ্ছে, বিএনপি কম জামাতি বেশি হিসেবে হাজির হচ্ছে। এর ফলে প্রফেশনাল যে লোকটা সে কিন্তু ডিপ্রাইভ হচ্ছে, যে আচ্ছা ওই আমলে আমি বঞ্চিত, এখনো আমি বঞ্চিত। তো আমি বলতেছি যে পলিটিক্যালি একটা ট্রান্সপারেন্সি যেটা এইটার একটা গুরুত্ব আছে। আপনি এখন ফ্যাসিবাদ তো আপনার ধরেন শুধুমাত্র শেখ হাসিনার ক্ষমতা কাঠামো এটার কারণেই আপনার বিকশিত হইতে পারছে তা তো না, এটা তো ব্যক্তি চরিত্রের ব্যাপার। আপনি যখন আপনার পজিশনের সাথে কম্প্রোমাইজ করেন তখন তো ফ্যাসিবাদকে আপনি ফ্যাসিলিটেট করলেন, সেটা আপনি নিজের যে সুবিধার জন্যই করেন। হ্যাঁ, আপনার জীবনের ঝুঁকি ছিল, এটা জানেন, এটা সবার জন্যই ছিল জীবনের ঝুঁকি, কিন্তু তাই বললে আপনি যখন আপনার আত্মপরিচয়ের সাথে কম্প্রোমাইজ করেন তাহলে তো আপনি মোরালি অনেক নিচে নেমে গেলেন, আপনি তো এক ধরনের কম্প্রোমাইজ করলেন। এই পয়েন্টটা আমাদের মনে রাখতে হবে। আপনি আগে যে প্রশ্নটা করলেন, হ্যাঁ, মাহফুজকে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে কেন? গালিগালাজ করা হচ্ছে এই কারণে, তারা মনে করছিল মাহফুজও হয়তো জামাতের প্রতি সিম্পেথাইজ হবে, অথবা যেহেতু তারা একসাথে আন্দোলন করছে এবং শিবিরের অনেক লোক, মানে অনেক কর্মী, হ্যাঁ, তাদের সাথে ছিল এবং একসাথে একটা সম্পর্ক আছে, সেখানে মাহফুজ তাদের রাজনীতিকে রক্ষা করার জন্য বা তাদের রাজনীতিকে বিপদে ফেলে এরকম কোনো পজিশন নিতে পারে না। এটা হলো সম্পর্কের জায়গা থেকে তারা চিন্তা করছে, কিন্তু সমস্ত সম্পর্কের চেয়ে গুরুত্বপূর্ণ হলো রাজনীতি। এনসিপি কে যদি একটা রাজনীতি করতে হয়, হ্যাঁ, আপনি যেটা বললেন যে এনসিপিতে মাহফুজ মানে এটা যদি বিরোধী করেন যে এনসিপিতে মাহফুজের অবস্থানটা আসলে কি, মানে মাহফুজের পথে আমি একটা কমেন্ট করি আজকে, এনসিপি পলিটিক্স যদি দাঁড়াইতে হয়, মাহফুজের লাইনেই দাঁড়াইতে হবে। মাহফুজের লাইন যদি তারা ফলো করতে না পারে, এনসিপির কোনো ভবিষ্যৎ নেই। কারণ এনসিপির মধ্যে এরকম কিছু লোকজন আছে যারা এই 5 বছর চাই, 10 বছর চাই, হ্যাঁ, এবং একটা অনলাইনে এক ধরনের আপনার ফ্যানাটিক প্রবণতা তৈরি করা এবং এখানে খায়া না খায়া মধ্যপন্থার বিরোধিতা করে এটা কাউন্টার ফ্যাসিজমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এবং না সংস্কার না নির্বাচন, মাঝখান থেকে যেইভাবে একটা নন পলিটিক্যাল এনজিও প্রজাতন্ত্রী বাংলাদেশ আছে, এরকম একটা রাইখা দেওয়ার একটা প্রক্রিয়া। রনি, আপনার কাছে কি মনে হয় যে এনসিপির যে অবস্থানের কথা আপনি বললেন, সেই অবস্থানটাই কি এনসিপির ভিতরগতভাবে শক্তিশালী, নাকি যারা মাহফুজের মতো আসলেই একটা মধ্যপন্থা চায় সেই অংশটা শক্তিশালী? কারা আসলে এনসিপির এখন ডমিনেন্ট ফোর্স? রাইট, এনসিপিতে যারা পলিটিক্স চায়, যারা মনে করে যে রিয়েলি বাংলাদেশের মানুষকে তাদের লাগবে, বাংলাদেশের মানুষের সাথে নিয়ে একটা রাজনীতি নির্মাণ করতে হবে, সেই অংশটা মাহফুজের সাথে আছে। এবং সেটা শক্তিশালী কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু সেটা একটা বড় অংশ। আর যারা মনে করে প্রো ইস্টাবলিশমেন্টের সাথে থাকবে, ক্ষমতার মধ্যে থেকে ছলে বলে কৌশলে নিজেদের বিকশিত করবে, হ্যাঁ, আপনার গাছেরটাও খাবে তলেরটাও কোরাবে, এই অংশ যারা আছে তারা তো একটা আছেই। তারা ধরেন সবসময় মধ্যপন্থার বিরোধিতা করবে, তারা বলবে যে ভোট দিয়ে কোনোদিন গণতন্ত্র হয় না, হ্যাঁ, নির্বাচনের মাধ্যমে নাকি স্বৈরতন্ত্র আসে, এইসব বয়ান তারা দিবে। এবং এদের মধ্যে কতগুলো বুদ্ধিজীবী আছে, স্বঘোষিত দার্শনিক আছে, তাদেরকে নিয়ে তারা পাড়া মহল্লায় ঘুরবে ফিরবে, ডুকডুকি দিয়ে গান বাজাবে, হ্যাঁ, তারপরে হইলো আপনার, হ্যাঁ, তারা গণতন্ত্র কায়েম করবে জনগণকে বাদ দিয়ে, তারা জনগণের ভালো মন্দটা ঠিক করে দিবে। এইটা একটা অংশ আছে। আরেকটা অংশ আছে যে তারা মনে করে নিজেরা জনগণের কাছে যাবে, সময় লাগুক, হ্যাঁ, আজকে না হোক কালকে হোক 10 বছর পরে হোক, তারা একটা রাজনীতি এখানে নির্মাণ করার চেষ্টা করবে, করে রিয়েলি তারা একটা পলিটিক্যাল ফোর্স হিসাবে আসবে। সেইটার জন্য তারা এখানে, হ্যাঁ, এই জন্য আমরা বলছি এখানে পলিটিক্সটা কি হবে, বিএনপি জামাত এবং এনসিপি, এখানে একটা মূল প্রবলেম কি হচ্ছে, অভ্যুত্থানের পরে বাংলাদেশে দেখেন যারা মনে করছিল যে রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হয়ে গেছে, তারা ভুল করছে। জনাব রনি, একটা সেকেন্ড, আপনি আসলে অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের দর্শকদেরকে একটু আপনি এটা হজম করার সময় দেন, আমরা আবার আপনার কাছে আসবো। যে আপনি আসলে এনসিপির ভেতরগত অংশের কথা বলেছেন, আমি প্রশ্নটা করে রাখি, আমরা কিন্তু